আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের কুমিল্লা বোর্ড 2015 সালের প্রশ্নটি সমাধান করব। এই বোর্ডটিকে আমরা আগের বোর্ডগুলোর মতোই 4টি পার্টে ভাগ করেছি। পার্ট 1 এ থাকবে কোয়েশ্চেন নাম্বার 1 থেকে কোয়েশ্চেন নাম্বার 3 এর সলিউশন, পার্ট 2 তে থাকবে কোয়েশ্চেন নাম্বার 4 এবং 5 এর সলিউশন, পার্ট 3 তে থাকবে কোয়েশ্চেন নাম্বার 6 এবং কোয়েশ্চেন নাম্বার 7 এর সলিউশন, আর লাস্ট অফ অল পার্ট 4 এ থাকছে কোয়েশ্চেন নাম্বার 8 থেকে কোয়েশ্চেন নাম্বার 11 এর সলিউশন। তো আজকে আমরা কুমিল্লা বোর্ড 2015 সালের পার্ট 1 নিয়ে আলোচনা করব, যেটাতে থাকবে কোয়েশ্চেন নাম্বার 1 উইথ ক্লুজ, কোয়েশ্চেন নাম্বার 2 উইদাউট ক্লুজ এবং কোয়েশ্চেন নাম্বার 3 ম্যাচিং। তাহলে চলো আর দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই। প্রশ্নে বলা হয়েছে fill in the blanks with the words from the box। বক্সে আমাদের কিছু ক্লুজ দেয়া থাকবে, সেগুলো দিয়ে আমাদের ব্ল্যাঙ্কগুলোকে ফিল আপ করতে হবে। You may need to change the forms of some of the words। তুমি চাইলে ওয়ার্ডগুলোর ফর্মকে চেঞ্জ করতে পারো, অর্থাৎ যদি ভার্ব ফর্মে দেওয়া থাকে সেটাকে তুমি নাউন ফর্ম বানাতে পারবে। You may need to use one word more than once। তুমি চাইলে একটি ওয়ার্ডকে একের অধিকবার ইউজ করতে পারো। তাহলে আগে দেখে নিই বক্সে আমাদের কি কি ক্লুজ দেয়া আছে। আপ, এটি একটি প্রিপোজিশন। অ্যান একটি আর্টিকেল, অ্যান্ড একটি কনজাংশন। এই কনজাংশনটি সমজাতীয় দুটো ওয়ার্ড বা সমজাতীয় দুটো সেন্টেন্স বা সমজাতীয় দুটো পার্টস অফ স্পিচকে যুক্ত করতে সাহায্য করে। ইউজফুল উপকারী, ফ্রম একটি প্রিপোজিশন, এ একটি আর্টিকেল, ইন প্রিপোজিশন, টু একটি প্রিপোজিশন। উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, রাইট ফর্মস অফ ভার্ব, সাফিক্স প্রিফিক্স, কানেক্টরস। এগুলো হচ্ছে প্যাসেজ বেসড কোয়েশ্চেন। এগুলোর অ্যান্সার বের করার ক্ষেত্রে অবশ্যই প্রথমে প্যাসেজটি সম্পর্কে ভালো ধারণা নিয়ে নিতে হবে। তাহলে আমরা দেখে নিই প্যাসেজে কি দেয়া আছে। There is a close relationship between man dash nature। Close relationship between man, মানুষ dash প্রকৃতি এর মাঝে। তো between সবসময় দুটো বস্তু বা দুটো ব্যক্তির মধ্যে তুলনা তৈরি করে বা সাদৃশ্য বৈসাদৃশ্য তৈরি করে। তার মানে between ব্যবহৃত হয় যখন দুটো বস্তু বা দুটো ব্যক্তি থাকবে, আর দুটো বস্তু বা ব্যক্তিকে বা একটি বস্তু বা একটি ব্যক্তিকে যুক্ত করার ক্ষেত্রে কনজাংশন ইউজ হতে পারে। তো there is a close relationship between man and nature, এটার যদি বাংলা অর্থ চিন্তা করি তাহলে দাঁড়ায় মানুষ এবং প্রকৃতির মাঝে একটি নিবিড় বা গভীর সম্পর্ক রয়েছে। তাহলে মানুষ এবং প্রকৃতি, এবং অর্থে এইখানে and এই কনজাংশনটি বসতে পারে। তাহলে এ নাম্বার ব্ল্যাঙ্কের অ্যান্সার হচ্ছে and। There is a close relationship between man and nature. Man has established dash friendship with nature. Man has established, মানুষ গড়ে তুলেছে, dash friendship with nature, প্রকৃতির সাথে একটি বন্ধুত্ব। মানুষ প্রকৃতির সাথে একটি বন্ধুত্ব গড়ে তুলেছে, একটি বন্ধুত্ব। এই একটি অর্থে এই ফ্রেন্ডশিপ ওয়ার্ডটির পূর্বে বা বি নম্বর ব্ল্যাঙ্কে আমরা একটি আর্টিকেল বসাতে পারি এবং সেটি এ অথবা এন যে কোনো একটি বসতে পারে। কিন্তু কোনটি বসবে? বক্সে কিন্তু এন এবং এ দুটোই আছে। খেয়াল করো ফ্রেন্ডশিপ ওয়ার্ডটির ফার্স্ট লেটার হচ্ছে এফ, যেটি একটি কনসোনেন্ট। দ্যাটস ওয়াই এই ওয়ার্ডটির পূর্বে আমরা এ আর্টিকেল বসাবো। তার মানে বি নাম্বার ব্ল্যাঙ্কের অ্যান্সার হচ্ছে এ। Man has established a friendship with nature. It helps us dash many ways. এটা আমাদেরকে বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করে। বিভিন্ন ক্ষেত্র বোঝাতে আমরা প্রিপোজিশন হিসেবে ইন ব্যবহার করি। তাহলে সি নাম্বার ব্ল্যাঙ্কের সুইটেবল অ্যান্সার হচ্ছে ইন। It helps us in many ways. Similarly, একইভাবে trees are closely related. গাছও ঘনিষ্ঠভাবে জড়িত dash our life, আমাদের লাইফের সাথে। তো কোনো কিছুর সাথে জড়িত হওয়ার ক্ষেত্রে with অথবা to এই দুটো প্রিপোজিশন বসতে পারে। with বসবে ব্যক্তিবাচক কোনো ওয়ার্ডের সাথে এবং to বসবে বস্তুবাচক কোনো ওয়ার্ডের সাথে। আর বক্সে আমাদের ক্লু হিসেবে টু প্রিপোজিশনটি দেওয়া আছে। তাহলে আমরা বলতে পারি ডি নাম্বার ব্ল্যাঙ্কের অ্যান্সার হতে পারে টু। Similarly, trees are closely related to our life. একইভাবে গাছ আমাদের জীবনের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। Trees play dash important role in our life dash economy. Trees play dash important role. গাছ
একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। তাহলে একটি অর্থে এই ই নাম্বার ব্ল্যাঙ্কে এ অথবা এন যে কোনো একটি আর্টিকেল বসতে পারে। এখানে কোন আর্টিকেলটি বসবে খেয়াল করো, ইম্পর্টেন্ট ওয়ার্ডটির ফার্স্ট লেটার হচ্ছে আই, যেটি একটি ভাওয়েল। দ্যাটস ওয়াই এই ওয়ার্ডটির পূর্বে বা ই নাম্বার ব্ল্যাঙ্কে আমরা এন আর্টিকেলটি বসাতে পারি। তাহলে ই নাম্বার ব্ল্যাঙ্কের অ্যান্সার হচ্ছে এন। ট্রিজ প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ ড্যাশ ইকোনমি। আমাদের জীবন এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এবং অর্থে লাইফ এবং ইকোনমি এর মাঝখানে এন্ড কনজাংশনটি বসতে পারে। তাহলে এফ নাম্বার ব্ল্যাঙ্কের অ্যান্সার হচ্ছে এন্ড। ট্রিজ প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ অ্যান্ড ইকোনমি। ট্রিজ আর ভেরি ড্যাশ টু আস। গাছ আমাদের জন্য খুবই উপকারী। তাহলে উপকারী অর্থে এখানে একটি ওয়ার্ড দেওয়া আছে, সেটি হচ্ছে ইউজফুল। দ্যাট মিনস এই জি নাম্বার ব্ল্যাঙ্কের সুইটেবল ওয়ার্ডটি হবে ইউজফুল। ট্রিজ আর ভেরি ইউজফুল টু আস। উই গেট অক্সিজেন ড্যাশ দেম। আমরা তাদের কাছ থেকে অক্সিজেন পাই। কোনো কিছুর কাছ থেকে কোনো কিছু পাওয়া বোঝাতে ফ্রম প্রিপোজিশন ইউজ হয়। তাহলে এইচ নাম্বার ব্ল্যাঙ্কের সুইটেবল ওয়ার্ডটি হবে ফ্রম। উই গেট অক্সিজেন ফ্রম দেম। দে আর ড্যাশ গ্রেট সোর্স অফ ফুড অ্যান্ড ভাইটামিন। তারা খাদ্য এবং ভিটামিনের একটি উৎকৃষ্ট উৎস। একটি উৎকৃষ্ট উৎস, একটি অর্থে এই গ্রেট অ্যাডজেক্টিভটির আগে আমরা একটি আর্টিকেল বসাতে পারি এবং সেটি হচ্ছে এ অথবা এন। কিন্তু কোনটি বসবে খেয়াল করো, গ্রেট ওয়ার্ডটির ফার্স্ট লেটার হচ্ছে জি, যেটি একটি কনসোনেন্ট। দ্যাটস ওয়াই এই আই নাম্বার ব্ল্যাঙ্কের অ্যান্সার হিসেবে আমরা এ বসাতে পারি। তাহলে আই নাম্বার ব্ল্যাঙ্কের অ্যান্সার হবে এ। They are a great source of food and vitamin. They meet dash our local demands. তারা আমাদের যাবতীয় যেই চাহিদা আছে সেগুলো পূরণ করে। তাহলে কোনো চাহিদা পূরণ করার ক্ষেত্রে, কোনো অভাব পূরণ করার ক্ষেত্রে আপ প্রিপোজিশনটি ইউজ হতে পারে। তাহলে যে নাম্বার ব্ল্যাঙ্কের সুইটেবল ওয়ার্ডটি হবে আপ। They meet up our local demands. তাহলে এটি ছিল আমাদের 1 নংয়ের সলিউশন। এবার আমরা 2 নংয়ের কোয়েশ্চেন দেখব। প্রশ্নে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস। সুইটেবল ওয়ার্ড দিয়ে ব্ল্যাঙ্কগুলো ফিল আপ করতে হবে। এখানে আমাদের কোনো বক্সে কোনো ক্লুজ দেওয়া থাকবে না। তাহলে এবার আমরা প্যাসেজটি দেখে নিই। ইংলিশ ইজ রিগার্ডেড অ্যাজ ড্যাশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংরেজিকে একটি আন্তর্জাতিক ভাষা হিসেবে ধারণা করা হয়। তাহলে একটি অর্থে এই অ্যাডজেক্টিভটির আগে একটি আর্টিকেল বসাতে পারি। সেই আর্টিকেলটি এ অথবা এন যে কোনো একটি হতে পারে, কিন্তু কোনটি হবে খেয়াল করো, ইন্টারন্যাশনাল এই ওয়ার্ডটির প্রথম যে অক্ষর সেটি হচ্ছে একটি ভাওয়েল, আর ভাওয়েলের আগে এন বসে। তাহলে এ নাম্বার ব্ল্যাঙ্কের সুইটেবল অ্যান্সার হবে এন। ইংলিশ ইজ রিগার্ডেড অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইট ইজ স্পোকেন অল ড্যাশ দ্য ওয়ার্ল্ড। এটি সারা বিশ্বেই বলা হয় বা সারা বিশ্বে এই ভাষায় কথা বলা হয়। তাহলে যখন ওয়ার্ল্ড ওয়াইড কোনো কিছু বোঝাবে তখন প্রিপোজিশন হিসেবে ওভার ইউজ হতে পারে। তাহলে বি নাম্বার ব্ল্যাঙ্কের সুইটেবল অ্যান্সার হতে পারে ওভার। ইট ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। সো দ্য ইম্পর্টেন্স ড্যাশ দিস ল্যাঙ্গুয়েজ ক্যান হার্ডলি বি এক্সাজারেটেড। তাই এই ভাষার গুরুত্বটা সম্পর্কে বলা আসলেই বাড়াবাড়ি হয়ে যাবে। অর্থাৎ এই ভাষাটার গুরুত্ব এমনিতেই বোঝা যায়, নতুন করে বলার কিছু নেই, এরকম কিছুই এই সেন্টেন্স দিয়ে বোঝানো হয়েছে। সো দ্য ইম্পর্টেন্স ড্যাশ দিস ল্যাঙ্গুয়েজ, এই ভাষার গুরুত্ব। তো ভাষা যদি মূল শব্দ হিসেবে আমরা চিন্তা করি, ভাষার শেষে আমরা এক্সট্রা র যুক্ত করেছি। ভাষার এই যে এক্সট্রা বাংলায় যে র যুক্ত হয়েছে সেটির জন্য ইংরেজিতে আমরা একটি প্রিপোজিশন ব্যবহার করি, সেটি হচ্ছে অফ প্রিপোজিশন। তাহলে সি নাম্বার ব্ল্যাঙ্কের সুইটেবল ওয়ার্ডটি হতে পারে অফ। সো দ্য ইম্পর্টেন্স অফ দিস ল্যাঙ্গুয়েজ ক্যান হার্ডলি বি এক্সাজারেটেড। Almost all the books dash higher education are written dash English. Almost all the books dash higher education. উচ্চ শিক্ষার জন্য প্রায় সব ধরনের বইগুলো। তো উচ্চ শিক্ষার জন্য, এই জন্য অর্থে আমরা এখানে একটি প্রিপোজিশন বসাতে পারি। তো ইংরেজিতে যখন কোনো কিছুর জন্য বোঝানো হয় তখন সেই ক্ষেত্রে ফর প্রিপোজিশনটি ব্যবহৃত হতে পারে। তাহলে ডি নাম্বার ব্ল্যাঙ্কের অ্যান্সার হিসেবে আমরা ফর লিখতে পারি। এটা ছাড়াও তোমরা চাইলে আরো দুটো ওয়ার্ড এখানে ইউজ করতে পারো, একটা হচ্ছে অফ, একটা হচ্ছে অন।
যদি অফ এর কথা আমরা চিন্তা করি তাহলে অর্থটি কি হবে? অলমোস্ট অল দ্য বুকস অফ হায়ার এডুকেশন, উচ্চ শিক্ষার সব ধরনের বই। শিক্ষা যদি মূল ওয়ার্ড ধরি, তো এটার শেষে যে এক্সট্রা র আমরা যুক্ত করেছি সেটার জন্য ইংরেজিতে আমরা অফ প্রিপোজিশন ব্যবহার করতে পারি। আবার যদি অন চিন্তা করি তাহলে হতে পারে অলমোস্ট অল দ্য বুকস অন হায়ার এডুকেশন, উচ্চ শিক্ষার উপর যত রকম বই আছে। তো সেই উপর বোঝাতে আমরা অন ব্যবহার করতে পারি। তাহলে ডি নাম্বার ব্ল্যাঙ্কের অল্টারনেট অ্যান্সার গুলো হচ্ছে অফ অথবা অন। অলমোস্ট অল দ্য বুকস ফর হায়ার এডুকেশন আর রিটেন ড্যাশ ইংলিশ। কোনো ভাষায় কোনো কিছু বোঝানো হলে সেই ক্ষেত্রে আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করি। তাহলে ইংলিশ এটির আগে, অর্থাৎ ই নাম্বার ব্ল্যাঙ্কের সুইটেবল অ্যান্সার হতে পারে ইন। অলমোস্ট অল দ্য বুকস ফর হায়ার এডুকেশন আর রিটেন ইন ইংলিশ। উচ্চশিক্ষার জন্য সব ধরনের বইগুলোই প্রায় ইংলিশে লেখা হয়। Today every organization needs employees who can speak and write dash standard form of English. বর্তমানে প্রতিটি অর্গানাইজেশনের এমন কিছু এমপ্লয়িজদের দরকার হয় যারা ইংলিশের স্ট্যান্ডার্ড ফর্মটি বলতে এবং লিখতে পারে, যারা ইংলিশের স্ট্যান্ডার্ড ফর্মটিতে বলতে এবং লিখতে পারে। তাহলে এখানে ইংলিশের স্ট্যান্ডার্ড ফর্মকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, অর্থাৎ স্পোকেন ইংলিশ এবং রিটেন ইংলিশের জন্য একটি স্ট্যান্ডার্ড ফর্ম নির্দিষ্ট করে ব্যবহার করা যেতে পারে। তাহলে ওই নির্দিষ্টতা জ্ঞাপকের অর্থে, তাহলে ওই নির্দিষ্টতা বোঝানোর অর্থে এখানে ডেফিনিট আর্টিকেল বসতে পারে, আর ডেফিনিট আর্টিকেল হচ্ছে দি। তাহলে এফ নাম্বার ব্ল্যাঙ্কের সুইটেবল অ্যান্সার হতে পারে দি। টুডে এভরি অর্গানাইজেশন নিডস এমপ্লয়িজ হু ক্যান স্পিক অ্যান্ড রাইট দি স্ট্যান্ডার্ড ফর্ম অফ ইংলিশ। ইংলিশ ইজ স্পোকেন ড্যাশ উইথ দ্য মাদার টাং অলমোস্ট এভরিওয়্যার। প্রায় সবখানেই বা প্রায় প্রতি ক্ষেত্রেই মাতৃভাষার সাথে ইংরেজি ভাষায় কথা বলা হয়। তাহলে সাথে অর্থে এখানে একটি প্রিপোজিশন বসতে পারে, সেটি হচ্ছে টুগেদার। তাহলে জি নাম্বার ব্ল্যাঙ্কের সুইটেবল অ্যান্সার হতে পারে টুগেদার। ইংলিশ ইজ স্পোকেন টুগেদার উইথ দ্য মাদার টাং অলমোস্ট এভরিওয়্যার। তোমরা চাইলে টুগেদারের পাশাপাশি along এই ওয়ার্ডটিও ইউজ করতে পারো। along অর্থ হচ্ছে পাশাপাশি বা সাথে বা সহ। তাহলে জি নাম্বার ব্ল্যাঙ্কের অল্টারনেট অ্যান্সার হতে পারে along. Ours is dash age of globalization. আমাদের বর্তমান সময়টি হচ্ছে গ্লোবালাইজেশন বা বিশ্বায়নের সময়। তাহলে এই এইজটাকে বা এই সময়টাকে আমরা নির্দিষ্ট করেও বলতে পারি অথবা অনির্দিষ্ট করেও বলতে পারি। যদি নির্দিষ্ট করে বলি তাহলে অ্যান্সার হিসেবে আমরা দা বলবো, আর যদি অনির্দিষ্ট করে বলি তাহলে অ্যান্সার হিসেবে আমরা এ অথবা অ্যান বলবো। এখানে দুটোই সঠিক। আমি যেটি দিয়েছি সেটি হচ্ছে অ্যান। আমি অনির্দিষ্ট চিন্তা করে এখানে অ্যান আর্টিকেলটি ইউজ করেছি। তোমরা চাইলে নির্দিষ্ট চিন্তা করে দি অ্যান্সারটি ইউজ করতে পারো। আওয়ার্স ইজ অ্যান এজ অফ গ্লোবালাইজেশন অথবা আওয়ার্স ইজ দ্য এজ অফ গ্লোবালাইজেশন। যদি অর্থ চিন্তা করি তাহলে হতে পারে আওয়ার্স ইজ অ্যান এজ অফ গ্লোবালাইজেশন, অর্থাৎ আমাদের যুগ হচ্ছে একটি গ্লোবালাইজেশনের যুগ, বা আমাদের সময় হচ্ছে একটি গ্লোবালাইজেশনের সময়। অথবা যদি দা দিয়ে চিন্তা করি আওয়ার্স ইজ দ্য এজ অফ গ্লোবালাইজেশন, আমাদের যুগটি হচ্ছে গ্লোবালাইজেশনের যুগ। We need to dash English to join dash advanced world. এখানে হতে পারে আধুনিক বিশ্বের সাথে যুক্ত হওয়ার জন্য আমাদের ইংরেজি ভাষা শিক্ষা করা প্রয়োজন বা ইংরেজি জানা প্রয়োজন। তাহলে জানা অর্থে আই নাম্বার ব্ল্যাঙ্কে আমরা নো ভার্বটি ইউজ করতে পারি, অথবা শিক্ষা গ্রহণ করা অর্থে আমরা এখানে লার্ন ভার্বটি ইউজ করতে পারি। আর আরেকটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে এখানে টু একটি প্রিপোজিশন দেয়া আছে। টু এমন একটি প্রিপোজিশন যেটির সাথে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। তাহলে টু এর পরে যদি কোনো ভার্ব বসাতে হয় তাহলে অবশ্যই সেটি বেস ফর্মে বসাতে হবে। উই নিড টু ড্যাশ ইংলিশ। তাহলে আমার কাছে যেটি সুইটেবল মনে হয়েছে সেটি হচ্ছে লার্ন। উই নিড টু লার্ন। তোমরা চাইলে আই নাম্বারের অল্টারনেট অ্যান্সার হিসেবে নো ভার্বটি ইউজ করতে পারো। উই নিড টু লার্ন ইংলিশ টু জয়েন ড্যাশ অ্যাডভান্সড ওয়ার্ল্ড। এখানে আমরা আধুনিক বিশ্বটাকে নির্দিষ্ট করে বলতে পারি অথবা অনির্দিষ্ট করেও বলতে পারি। যদি অনির্দিষ্ট করে বলি তাহলে এখানে অ্যান আর্টিকেল ইউজ হবে, আর যদি নির্দিষ্ট করে বলি তাহলে দা আর্টিকেল ইউজ হবে। আমি যেটি ইউজ করেছি সেটি হচ্ছে অ্যান আর্টিকেল। ইংলিশ টু জয়েন অ্যান অ্যাডভান্সড ওয়ার্ল্ড। তোমরা চাইলে যে নাম্বারের অল্টারনেট হিসেবে দা আর্টিকেল ইউজ করতে পারো। উই নিড টু লার্ন ইংলিশ টু জয়েন অ্যান অ্যাডভান্সড ওয়ার্ল্ড অথবা we need to know English to join the advanced world.
এটাই ছিল 2 নম্বরের সলিউশন। আমরা আবার 3 নম্বরের কোয়েশ্চেন দেখব। কোয়েশ্চেনে বলা হয়েছে মেক 5 সেন্টেন্স ইউজিং পার্টস অফ সেন্টেন্সেস ফ্রম ইচ কলাম অফ দ্য টেবিল বিলো। নিচে যে টেবিল দেওয়া থাকবে সেটি প্রতিটি কলাম থেকে সেন্টেন্সের অংশগুলো নিয়ে 5টি অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। তাহলে টেবিলটা দেখে নেই। এই হচ্ছে আমাদের টেবিল। ড্রাগ অ্যাডিকশন, মাদকাসক্তি। ড্রাগস দিয়ে এখানে মাদক বুঝাচ্ছে অথবা মেডিসিন বুঝাচ্ছে, ঔষধপত্র। দিস ড্রাগস, এই ড্রাগস। অ্যাডিকশন, নেশা। ইজ একটি বি ভার্ব, হ্যাজ হচ্ছে হ্যাভ ভার্বের মধ্যে যায়, মিনস কোনো কিছু অর্থ বোঝানো, আর একটি বি ভার্ব। স্ট্রং অ্যাট্রাকশন ফর এনি হার্মফুল থিংস, কোনো ক্ষতিকারক জিনিসের জন্য গভীর আকর্ষণ বা প্রবল আকর্ষণ। নট অনলি আ ন্যাশনাল বাট অলসো আ গ্লোবাল প্রবলেম, শুধু জাতীয় সমস্যাই নয়, পাশাপাশি একটি বৈশ্বিক সমস্যাও। ইউজড ফর ইনটক্সিকেটিং অ্যান্ড স্টিমুলেটিং ইফেক্টস, মাদক এবং উত্তেজক প্রভাবক হিসেবেও ব্যবহৃত হয়। গ্রাস্প দ্য ইয়াং জেনারেশন অব দ্য কান্ট্রি, দেশের তরুণ সমাজকে গ্রাস করেছে। টেকেন বাই স্মোকিং অর থ্রু ইনজেকশন, স্মোকিং অথবা ইনজেকশনের মাধ্যমে গ্রহণ করা হয়। তাহলে এগুলো ছিল 3টা কলামের মধ্যে সেন্টেন্সের কিছু পার্টস। এখন এই পার্টসগুলোকে যুক্ত করে আমরা মিনিংফুল কিছু সেন্টেন্স তৈরি করব। লক্ষ্য করো এখানে প্রথমে দেয়া আছে ড্রাগ অ্যাডিকশন, এরপরে ড্রাগস, এরপরে দিস ড্রাগস, এরপরে অ্যাডিকশন। তো যদি আমরা ড্রাগ অ্যাডিকশন নিয়ে কিছু বানাতে চাই তাহলে আগে অবশ্যই আমাদেরকে অ্যাডিকশন সম্পর্কে কিছু বলতে হবে। তাহলে ফার্স্ট যে সেন্টেন্সটি আমরা বানাতে পারি সেটি হচ্ছে অ্যাডিকশন দিয়ে। তা সিরিয়ালি মেনটেন করে যদি সেন্টেন্সগুলো তৈরি করা যায় তাহলে সেটি আরো ভালো হয়। অর্থাৎ কোনটার পর কোনটা মানাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে যদি সেন্টেন্সগুলো তৈরি করতে পারো সেটা আরো ইফেক্টিভ হবে। তাহলে প্রথমে আমরা অ্যাডিকশন নিয়ে কিছু বলবো। সেটা হতে পারে অ্যাডিকশন মিনস বা নেশা মানে হচ্ছে স্ট্রং অ্যাট্রাকশন ফর এনি হার্মফুল থিং, ক্ষতিকারক জিনিসের জন্য প্রবল আকর্ষণ। তাহলে ফার্স্ট সেন্টেন্সটি হতে পারে অ্যাডিকশন মিনস স্ট্রং অ্যাট্রাকশন ফর এনি হার্মফুল থিংস। এরপরে আমরা ড্রাগ অ্যাডিকশন নিয়ে বলতে পারি। ড্রাগ অ্যাডিকশন, মাদকাসক্তি, ইজ নট অনলি আ ন্যাশনাল বাট অলসো আ গ্লোবাল প্রবলেম। মাদকাসক্তি শুধুমাত্র জাতীয় সমস্যাই নয়, বিশেষ করে এটি একটি বৈশ্বিক সমস্যাও। তাহলে সেকেন্ড যে সেন্টেন্স সেটি হতে পারে ড্রাগ অ্যাডিকশন ইজ নট অনলি আ ন্যাশনাল বাট অলসো আ গ্লোবাল প্রবলেম। থার্ডলি আমরা বলতে পারি দিস ড্রাগস আর টেকেন বাই স্মোকিং অর থ্রু ইনজেকশন। এই ড্রাগস গুলো স্মোকিং, ধূমপান অথবা ইনজেকশনের মাধ্যমে নেওয়া হয়। তাহলে থার্ড সেন্টেন্সটি হতে পারে দিস ড্রাগস আর টেকেন বাই স্মোকিং অর থ্রু ইনজেকশন। এরপরটা হতে পারে ড্রাগস আর ইউজড ফর ইনটক্সিকেটিং অ্যান্ড স্টিমুলেটিং ইফেক্টস। ড্রাগস গুলো উন্মাদনা এবং, এখানে ইনটক্সিকেটিং বলতে উন্মাদনাও বলতে পারো অথবা মাদক রিলেটেড কিছু বলতে পারো। ড্রাগস গুলো মাদকের প্রভাবক বা উত্তেজক প্রভাবক হিসেবে ব্যবহৃত হতে পারে। তাহলে 4 নম্বর যে সেন্টেন্স সেটি হতে পারে ড্রাগস আর ইউজড ফর ইনটক্সিকেটিং অ্যান্ড স্টিমুলেটিং ইফেক্টস। লাস্ট সেন্টেন্সটি হতে পারে গ্রাস্প দ্য ইয়াং জেনারেশন অফ দ্য কান্ট্রি, এইটা নিয়ে। তাহলে এখানে কথা হচ্ছে ড্রাগ অ্যাডিকশন নিয়ে, তাহলে অবশ্যই ড্রাগ অ্যাডিকশনটাই আমাদের ইয়াং জেনারেশনকে গ্রাস করেছে। তাহলে লাস্ট সেন্টেন্সটি হতে পারে ড্রাগ অ্যাডিকশন। দেখো এখানে V3 ফর্ম আছে অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে আর এখানে হ্যাজ আছে, তাহলে আমরা মিলাতেই পারবো ড্রাগ অ্যাডিকশন হ্যাজ গ্রাস্পড দ্য ইয়াং জেনারেশন অফ দ্য কান্ট্রি। তাহলে লাস্ট সেন্টেন্সটি হবে ড্রাগ অ্যাডিকশন হ্যাজ গ্রাস্পড দ্য ইয়াং জেনারেশন অফ দ্য কান্ট্রি। এটাই ছিল 3 নম্বরের সলিউশন। এখানে আমাদের পার্ট 1 এর সলিউশন কমপ্লিট হচ্ছে। সো থ্যাংক ইউ ফর স্টেইং উইথ আস। নেক্সট ভিডিওতে থাকবে কুমিল্লা বোর্ড 2015 সালের পার্ট 2, যেটাতে আমরা কোয়েশ্চেন নাম্বার 4 রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে এবং কোয়েশ্চেন নাম্বার 5 ন্যারেশন নিয়ে আলোচনা করব।